আচ্ছা এই 18 পৃষ্ঠা কাজের গ। এই আজকের পড়া খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। যে যেরকম মনোযোগ দিবেন সে সেরকমটা বুঝতে পারবেন। এই বই বের করেন, পৃষ্ঠা নাম্বার 18। আমি একটা ভেন চিত্র নিলাম, ইউ এর ভিতরে 3টা বৃত্ত নিলাম। এই 3টা বৃত্ত দিয়ে আমরা আসলে 3টা বিষয়কে বোঝাবো। 18 নম্বর প্রশ্নের মধ্যে যে কথাটা বলা, 18 পৃষ্ঠায় কাজের গতে যে কথা বলা আছে, তোমরা একটু বইটা দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন, না 42 জন ফ্রেঞ্চ, তারপরে 30 জন জার্মান, আর হচ্ছে 28 জন স্প্যানিশ ভাষা নিয়েছে। 10 জন কি ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে। 8 জন জার্মান ও স্প্যানিশ নিয়েছে, আর 5 জন জার্মান আর ফ্রেঞ্চ নিয়েছে। 3 জন 3টা বিষয় নিছে। এটা হচ্ছে উদ্দীপক। একে বলতেছে কতজন শিক্ষার্থী এই 3টা ভাষার কোনোটাই নেয়নি। কতজন শিক্ষার্থী এই 3টা ভাষার কোনোটাই নেয় নাই, এটা। 2 নম্বরে বলছে যে এই কতজন শিক্ষার্থী এই 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে। আর 3 নম্বরে বলা আছে কতজন শিক্ষার্থী, আমি আবারও বলছি, কতজন শিক্ষার্থী কেবল 2টি ভাষা নিয়েছে। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা খুব সহজে সমাধান করব। প্রশ্নের একদম উদ্দীপকের শেষ লাইনটা দেখো, উদ্দীপকের শেষ লাইনটা দেখো। 3 জন কি করছে? 3টা ভাষাই নিছে। তাইলে এইটা হচ্ছে এফ ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ। এখন 3 বৃত্তের কমন যে জায়গাটা সেটা হচ্ছে এটার মধ্যে আমরা 3 লিখলাম। কারণ কি, এই জায়গাটাই হচ্ছে এই যে এলাকা, এই এলাকা 3 বৃত্তের মধ্যে আছে। যারা 3টা ভাষা নিয়েছে তাদেরকে আমরা এখানে বসাবো। একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই আমি কি বলছি, শেষ দিক থেকে আসবেন। এবার দেখেন, জার্মান ও ফ্রেঞ্চ নিয়েছে 5 জন। জার্মান ও ফ্রেঞ্চ নিয়েছে 5 জন। তাহলে জার্মান ও ফ্রেঞ্চের এলাকা কিন্তু এটা। একটু ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে বিষয়টা মার্ক করে দেখানোর চেষ্টা করছি যে এই যে এলাকাটা এফ আর জি বৃত্তের যে কমন এলাকাটা সেটা হচ্ছে 5 জনের। সেটা কি 5 জনের। জার্মান ও ফ্রেঞ্চ নিয়েছে কয়জন? 5 জন। তাহলে যে এলাকাটা আমি দেখালাম সেই এলাকার মধ্যে অলরেডি 3 জন আছে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। তাহলে এই জায়গায় 2 বসবে। এই জায়গায় কত বসবে? এই জায়গায় হচ্ছে 2 বসবে। ঠিক আছে, তারপরে আরেকটু সামনে আসেন, উদ্দীপকের সামনে আগাইতে থাকেন। 8 জন জার্মান স্প্যানিশ।
জার্মান আর স্প্যানিশের কমন জায়গাটা আমি কিন্তু বলছি গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে মূল অঙ্ক, এটাই মূল অঙ্ক। এখন যা করছে এটাই অঙ্ক। এই জায়গাটা হচ্ছে জার্মান স্প্যানিশ, জার্মান স্প্যানিশের এই জায়গাটা, এই যে 3 যেখানে আছে এটা সহকারে, তাহলে 8জন আছে, তাই না? তাইলে 8 থেকে 3 বাদ দিলে 5, এই জায়গাটা। ঠিক আছে, এরপরে দেখো ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে 10 জন। তো দেখো এই এই এলাকাটা কিন্তু এটা, এই যে এটা ফ্রেঞ্চ আর স্প্যানিশের এলাকাটা হচ্ছে এইটা, এই এলাকার মধ্যে 3 আছে না? তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7 থাকবে। এটা হচ্ছে ভ্যানচিত্র পদ্ধতি। এভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে সহজ লাগবে, আর যেটা অন্য পদ্ধতি আছে সেটা বেশ জটিল জটিল লাগবে, অনেক কিছু মনে রাখতে হবে, আর এখানে মনে রাখার কোনো কাজ নাই, আমি বুঝাই দেবো ব্যাপারগুলো। হ্যাঁ, এবার দেখো এসের এখানে আসো, কয়জন? 28 জন স্প্যানিশ নিয়েছে। এখন দেখো এস বৃত্তের মধ্যে 28 জন থাকার কথা, অলরেডি কতজন ঢুকে রয়েছে দেখো, 15 জন ঢুকে রয়েছে। তাহলে 28 থেকে 15 বাদ দিলে 13, এই 13 হবে এখানে। তাইলে কি ওভারঅল সব মিলায় কি 88 হবে, তাই না? এটা যোগ এটা যোগ এটা, এই 3টা যোগ করে 28 থেকে বিয়োগ করছি, দেন এই সংখ্যাটা পাইছি। এখন এস বৃত্তের মধ্যে 28 জন থাকার কথা, 28 জন আছে, বুঝা গেল? এখন জার্মান কতজন? 30 জন। 30 জনের মধ্যে জার্মানের যে জার্মান ভাষার যে এলাকাটা সেখানে কতজন আছে ভিতরে? 10 জন। তাহলে 5, 8, 10, 30 থেকে 10 বাদ দিলে 20 হচ্ছে এটা। আর এখানে 42 থেকে 12 বাদ যাবে 30। আচ্ছা, কোন এলাকাটাকে কি বলে সেই সম্পর্কে আমি আপনাদেরকে চিত্র এঁকে পরবর্তী মানে নেক্সট স্টেপে আমরা চিত্র দিয়ে দেখাবো, ঠিক আছে? এখন আপাতত এটা বুঝি। মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 3টা বৃত্ত পরস্পরকে ছেদ করায় মোট 7টা এলাকায় বিভক্ত হয়েছে, মোট 7টি এলাকায় বিভক্ত হয়েছে। এইখানে যে 7টা এলাকা আছে, 7টা এলাকার বিভিন্ন নাম আছে, 7টা নাম আছে। 7টা নাম বলতে কি, এই যে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে এলাকাটা আমি চিহ্নিত করলাম এখন, 30-এর যে এলাকা, এটাকে বলে কেবল বা শুধুমাত্র ফ্রেঞ্চ নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা। এই এলাকাটা সেটও বলতে পারো, এলাকার সেটের মানে যে কেবল ফ্রেঞ্চ নিয়েছে এমন সেট নির্দেশ করে হচ্ছে এই এলাকাটা, ঠিক আছে? তো আমরা সংখ্যা নিয়ে যেহেতু কাজ করছি তাই সংখ্যা বলছে। তাহলে এই 20-এর এলাকাটাকে কি বলবো আমরা? কেবল বা শুধুমাত্র জার্মান নিয়েছে, শুধুমাত্র বা কেবল এক কথা। পরীক্ষায় যদি শুধুমাত্র দেয় যা বুঝবেন, কেবল দিলেও তা বুঝবেন। ক্লিয়ার? তাইলে এখানে কি বলছেন? কেবল জার্মান নিয়েছে, তাহলে এই এলাকাটা কেবল স্প্যানিশ নিয়েছে, ঠিক আছে? এই এলাকাটাকে, এই যে 2 যে এখানে আছে, এই 2-এর এলাকাটাকে কি বলে? কেবল জার্মান, কেবল ফ্রেঞ্চ ও জার্মান নিয়েছে। এই 5 যেখানে আছে কেবল জার্মান ও স্প্যানিশ নিয়েছে। এই যে 7-এর এলাকাটাকে বলে কেবল ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে। আর এই এলাকাটাকে কি বলে? কেবল না, এখানে কোনো কেবল হবে না, 3টি ভাষাই নিয়েছে। বুঝতে পারলেন? আর যদি আমি এই পুরাটার কথা বলি,
তাহলে বলবেন ফ্রেঞ্চ ও জার্মান নিয়েছে। যদি আমি এই পুরোটার কথা বলি, যদি এটা যোগ করে 5 হয় তাহলে কি বলবো? ফ্রেঞ্চ ও জার্মান নিয়েছে। যদি আমি এটার কথা বলি, জার্মান ও স্প্যানিশ নিয়েছে, এখানে কেবল টেবল কিচ্ছু হবে না। যদি আমি এই এলাকার কথা বলি তাহলে ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই 7টা অঞ্চলে যতজন শিক্ষার্থী আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়, কোনো না কোনো ভাষা নিয়েছে। কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা, কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা ভাষা নিয়েছে। এই 7 অঞ্চলে যাদেরকে আমরা লিখেছি, কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা ভাষা নিয়েছে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, অন্তত অন্তত একটি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই 7টা অঞ্চলের সংখ্যার যোগফল। অন্তত একটি, অন্তত মানে কি? কমপক্ষে। অন্তত মানে কি? কমপক্ষে। কমপক্ষে একটি ভাষা নিয়েছে, কমপক্ষে একটি ভাষা নিয়েছে, তাই না? এই 7 এলাকায় যে সংখ্যাগুলো আছে সেটা যোগ করলেই পাবো। আচ্ছা, ধরেন আপনারা কিছু বুঝলেন না, চলেন আমরা এরকম করে বুঝি যে আমরা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীকে আমরা নিয়ে বললাম যে তোমাদের এখানে যারা একটা ভাষা, যারা 3টা ভাষা নিয়েছে তারা চলে যাও। তারপরে বললা যে যারা 2টা, এই ভাষা 3টার মধ্যে যারা যে কোনো 2টা নিয়েছে তারাও চলে যাও। তারপরে তুমি বললা যে এই 3টা ভাষার মধ্যে যদি তোমরা যে কোনো একটা ভাষা নিয়ে থাকে তারাও চলে যাও। তাহলে থাকবে কি? যারা পড়ে থাকবে তারা এই 3টা ভাষার একটাও নেয় নাই। তাহলে একটা যারা নেছে, 2টা নেছে, 3টা নেছে, তাদেরকে এক কথায় অন্তত একটা ভাষা নিছে। অন্তত মানে কমপক্ষে, কমপক্ষে একটা, 2টা, 3টা। যদি বলে কমপক্ষে 2টা, তাহলে আমরা বুঝবো যে কমপক্ষে 2টা যারা নেছে তারাও থাকবে, আর যারা 3টা নেছে তারা থাকবে। আর যদি বলি অন্তত একটা, একটা মানে একটা যারা নেছে তারাও থাকবে, যারা 2টা নেছে তারাও থাকবে, যারা 3টা নেছে তারাও থাকবে। ক্লিয়ার? তো এখন এটার 1 নম্বর অঙ্ক যদি তুমি করো তাহলে লিখবা মনে করি সকল শিক্ষার্থীর সেট। মনে করি সকল শিক্ষার্থীর সেট মনে করি সকল শিক্ষার্থীর সেট ইউ। তারপরে ফ্রেঞ্চ নিয়েছে এমন শিক্ষার্থীর সেট এফ। জার্মান নিয়েছে এমন শিক্ষার্থীর সেট জি। স্প্যানিশ নিয়েছে এমন শিক্ষার্থীর সেট এস। তাহলে মোট শিক্ষার্থী কতজন দেওয়া আছে? মোট শিক্ষার্থী 100 জন। ঠিক আছে? তাহলে ভেন চিত্র থেকে
ভেন চিত্রে অন্তত একটি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী আশি জন। এমন শিক্ষার্থী কতজন? 80 জন। বৃত্তের 3টা বৃত্ত পরস্পরকে ছেদ করায় মোট 7টি অঞ্চলে বিভক্ত হয়েছে। 7টি অঞ্চলের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে অন্তত একটি বিষয় নিয়েছে তাদের সংখ্যা। ওদের যোগ করলে কি হবে? যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, এই 80 জনের মধ্যে কেউ একটি বিষয় নিয়েছে, কেউ 2টি নিয়েছে, কেউ 3টি নিয়েছে। তো এটাকে যদি আমরা সেটে প্রকাশ করতাম তাহলে কি হইতো? এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস আর একটা এন দিয়ে দিতাম, তাহলে নাম্বার। ঠিক আছে, এন অফ এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস ইজ ইকুয়াল টু 80, 80 জন। এটা দেখেন তো, 3টা সেটকে যখন আপনি সংযোগ করবেন তখন আপনি 3 সেটের কমন উপাদান নেবেন, তার মধ্যে আবার 2টা সেটের কমন উপাদান নেবেন, তারপরে 3 সেটের মধ্যে যারা অবশিষ্ট থাকলো তাদেরকেও নেবেন। সংযোগ মানে কি? সকল উপাদান নিয়ে গঠিত সেট। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই তো সংযোগ সেট বলে। সংখ্যাগুলো পড়বেন। তাহলে এটা সংযোগ এটা সংযোগ এটা যখন বলছি তখন 3 সেটের কমন উপাদান আসবে, তারপরে 2টা সেটের কমন উপাদান আসবে, এই দুটার মধ্যেও কমন উপাদান, এই দুটার মধ্যেও কমন উপাদান, তারাও আসবে। আবার এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে যারা আলাদা আলাদাভাবে পড়েছিল তাদেরকেও নিলেন। তাহলে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন যে এই সেটের মধ্যে এককভাবে যে ছিল তাকেও নিছেন, এই সেটের মধ্যে এককভাবে যে ছিল তাকেও নিছেন, এই সেটের মধ্যে এককভাবে যে ছিল তাকেও নিছেন। এখন এই সেটের মধ্যে এই দুইটার মধ্যে যেটা কমন ছিল তাকেও নিছেন, এই দুইটার মধ্যে যেটা কমন ছিল তাকেও নিছেন, তারপরে এটা 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 3টার মধ্যে যা কমন ছিল সেগুলোও নিছেন। তার মানে কি হলো? অন্তত একটি বিষয় নিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি বলতে পারো যে 3টি বিষয়ের কোনোটি নেয়নি এমন শিক্ষার্থী 100 - 80। এরা তো এই 80 জনের মধ্যে কেউ একটা, কেউ 2টা, কেউ 3টা বিষয়গুলো নিয়েছে, তাহলে নেয় নাই 20 জন শিক্ষার্থী। তাহলে লেখো 3টি বিষয়ের কোনোটি নেয়নি এমন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটি নেয়নি এমন শিক্ষার্থী 100 - 80 জন। আমি একটু উল্লেখ করে রাখি, শিক্ষার্থী সংখ্যা লিখলে জন লিখবেন না। শিক্ষার্থী সংখ্যা যদি কেউ লেখেন, শিক্ষার্থী সংখ্যা, এখানে যদি সংখ্যা কথাটা লেখেন তাহলে জন লিখবেন না। ঠিক আছে? আচ্ছা, তো উত্তর 20 জন। একের উত্তর হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, বলছে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কেবল একটি বিষয় নিয়েছে? 3টি বিষয়ের কেবল একটি বিষয় নিয়েছে। এর মানে বুঝেন? মানে কেবল ফ্রেঞ্চ, কেবল স্প্যানিশ, কেবল জার্মান, এই 3টার যোগফল। এর মানে কি?
তিনটি বিষয়ের কেবল একটি বিষয় নিয়েছে, এটার মানে হচ্ছে কেবল ফ্রেঞ্চ, কেবল জার্মান আর কেবল স্প্যানিশ, এই তিনটা সংখ্যার যোগফলকে বোঝায়। ঠিক আছে? কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল একটি নিয়েছে। ঠিক আছে? তাহলে 2 নম্বরে লিখবেন কি, যে কেবল ফ্রেঞ্চ নিয়েছে, কেবল ফ্রেঞ্চ নিয়েছে এমন, নাবিলা এখন পৃষ্ঠা খুঁজতেছে, কেবল ফ্রেঞ্চ নিয়েছে এমন শিক্ষার্থী কতজন? 30 জন। তারপরে কেবল জার্মান নিয়েছে এমন শিক্ষার্থী 20 জন। ওই যে আমি বললাম না কেবলের এলাকা। ঠিক আছে, তারপরে কি লিখবা? কেবল স্প্যানিশ নিয়েছে এমন শিক্ষার্থী 13 জন। তাহলে এখন আমি কিন্তু কথা বানায় লিখছি না, প্রশ্ন পড়বা তাহলে কথা পেয়ে যাবা। অনেকেই কথা খুঁজে পাবেন না, এই ভাষা লিখতে পারবেন না, প্রশ্নটা বারবার পড়বেন। আমার পরামর্শ হচ্ছে বারবার প্রশ্নটা পড়বেন। ঠিক আছে? আচ্ছা, তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী 30 + 20 প্লাস হচ্ছে 13, এতজন, 63 জন। উত্তর হইতেছে 63 জন। ঠিক আছে? বোঝা গেল কিনা? বুঝে গেল? ঠিক আছে। আচ্ছা, এবার বলো, এবার বলছে যে 3 নাম্বারের মধ্যে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কেবল 2টি বিষয় নিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে কেবল 2টি বিষয়, এটা হচ্ছে কেবল 2টি বিষয়, এটা হচ্ছে কেবল 2টি বিষয়, এটা হচ্ছে কেবল 2টি বিষয়। তাহলে আমরা কিভাবে লিখব? দেখো, কেবল বই দেখো, কেবল বইটা দেখতে হবে। এই যে 10 জন শিক্ষার্থী, দেখো তো কি কি বলছে, কোন কোন বিষয়ের কথা বলছে? 10 জন। আচ্ছা, 10 জন ফ্রেঞ্চ ও স্প্যানিশ, তাহলে লিখবা কেবল ফ্রেঞ্চ ও স্প্যানিশ, কেবল ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে এমন শিক্ষার্থী কয়জন? ফ্রেঞ্চ ও স্প্যানিশ কয়জন? 7 জন। ঠিক আছে?
তারপরে কেবল জার্মান ও স্প্যানিশ নিয়েছে এমন শিক্ষার্থী 5 জন। কেবল ফ্রেঞ্চ ও কেবল কি জার্মান ও ফ্রেঞ্চ নিয়েছে নাকি? কেবল জার্মান ও ফ্রেঞ্চ নিয়েছে এমন শিক্ষার্থী কতজন? 2 জন। তাইলে 3টি ভাষার কেবল 2টি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী এতজন 14 জন। উত্তর 14 জন। ক্লিয়ার? বোঝা গেল কিনা? ভেন চিত্র দিয়ে সবচাইতে সহজে বোঝানো যায়। ঠিক আছে, এখন ঠিক এরকম একটা 19 সালের বোর্ড প্রশ্নে আছে, আপনারা ওই বোর্ড প্রশ্নটা সলভ করবেন। যদি এই প্রশ্ন দিয়েও দেয়, আপনি মাত্র 10 মিনিট আনসার করতে পারবেন এই পদ্ধতিতে। আর একটা পদ্ধতি আছে, ওটা যদি করি, আমি জানি অনেকেই করতে চাইবেন না, অনেক সূত্রের ব্যাপার আছে, ঠিক আছে, অনেক কিছু মনে রাখার ব্যাপার আছে। তো আমার পরামর্শ হচ্ছে নম্বর পাওয়া, মেথড যেটাই হোক। ঠিক আছে, আমি এটা তো একটা সৃজনশীলের মতোই, তাই না? ক খ মানে 1 2 3 আছে, তাই আমি এই অঙ্কটা তোমাদের করালাম। এখন অনুশীলনীতে 27 নাম্বার আসো। 27 নাম্বার, অনুশীলনীর 27 নাম্বারে চলে আসো সবাই। একটা প্রশ্ন পড়ে দেখো, 27-এর উদ্দীপকটা পড়ো। বলছে 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট আর 39 জন দাবা খেলায় পারদর্শী। ঠিক আছে, তারপরে কতজন? 13 জন ফুটবল ও ক্রিকেট খেলায়, 14 জন ক্রিকেট ও দাবা, আর 12 জন ফুটবল ও দাবা খেলায় পারদর্শী। তারপরে 7 জন কোনো খেলাই পারদর্শী না। তার মানে একটা জিনিস দেখেন, আগের অঙ্কের সাথে এখানকার পার্থক্য, কথা বলা যাবে না, আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে, আগে আমরা জানতাম 3টা খেলায় পারদর্শী শিক্ষার্থীর সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এখন 3টা খেলায় পারদর্শী শিক্ষার্থীর সংখ্যাটা দেওয়া নাই, উল্লেখ করা নাই। এটা বের করতে বলছে। কোথায়? খতে। কতে কি বলছে? কতে বলছে যে উদ্দীপকে যা বলা হয়েছে সেই অনুসারে 3টা খেলায় পারদর্শী এমন শিক্ষার্থীর সেট, আর কোনো খেলায় পারদর্শী নয় এমন সেট ভেনচিত্রে দেখাইতে বলছে। ভেনচিত্রে। তাহলে আমরা কটা প্রথমে করব?
ঠিক আছে, একটা ভেনচিত্র নিয়ে নাও, একটা আয়ত নিয়ে ভেনচিত্রটা আঁকো। এখানে একটা জায়গা দেখো যে তিনটা বৃত্তের যে কমন এলাকা, ঠিক আছে, তিনটা বৃত্তের যে কমন এলাকা সেটা হচ্ছে তিনটা খেলায় পারদর্শী শিক্ষার্থীর সেটকে নির্দেশ করে, রাইট? আর একটু শোনো, কথাটা আগে একটু শোনো, তারপরে লিখো। এরপরে আয়তের ভিতরে আর বৃত্তের বাইরে, আয়তের ভিতরে বৃত্তের বাইরে এই যে এই জায়গাগুলো রয়েছে, তাই না? তাহলে আয়তের ভিতরে বৃত্তের বাইরে যে এলাকাটা রয়েছে সেই এলাকাটা কি নির্দেশ করে? কোনো খেলায় পারদর্শী নয় এমন সেটকে নির্দেশ করে। এলাকাটা কি নির্দেশ করে? কোনো খেলায় পারদর্শী নয় এমন সেটকে নির্দেশ করে। তো তুমি প্রথমে ক্রিকেট, ফুটবলের এফ, ক্রিকেটের সি আর দাবার ডি, কারণ দুইটা সি তো আমরা ব্যবহার করতে পারবো না, তাই না? দুইটা সি তো ব্যবহার করতে পারবো না। ক্রিকেটও সি দিয়ে লিখতে হয়, দাবাটাও সি দিয়ে লিখতে হবে, তো সেটা তো লেখা যাবে না, তাই না? আমি কি বলছি, বুঝাইতে পারছি? তো ভেনচিত্রের মধ্যে আমরা বলে দিলেই তো হলো। মনে করি, লেখো 27-এর ক, মনে করি সকল ছাত্রের সেট ইউ। তারপরে ফুটবল খেলায় পারদর্শী ছাত্রের সেট হচ্ছে এফ। ক্রিকেট খেলায় পারদর্শী ছাত্রের সেট সি। দাবা খেলায় পারদর্শী ছাত্রের সেট ডি। এখন তুমি লিখবা যে ভেনচিত্রে ছায়া ঘেরা অংশ, ওই যে অংশটাকে আমি গাঢ় করে রাখছি ওইটাকে ছায়া ঘেরা বলবো, ঠিক আছে? ভেনচিত্রে ছায়া ঘেরা অংশটুকু তিনটি খেলায় পারদর্শী শিক্ষার্থীর ছাত্রের সেট নির্দেশ করে। ছায়া ঘেরা অংশটুকু তিনটি খেলায় পারদর্শী, খেলাইতেছেন কি জন্য? পারদর্শী ছাত্রের সেট নির্দেশ করে। এবং আচ্ছা, আবার আয়তের ভিতরে লেখো যে আয়তক্ষেত্রের ভিতরে ও বৃত্তের বাইরের এলাকা
কোনো খেলায় পারদর্শী নয় এমন কোনো খেলায় পারদর্শী নয় এমন সেটকে নির্দেশ করে। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে খ নাম্বার দেখো। খ নাম্বার আমরা ভেন চিত্র দিয়ে করব, তো একটা জিনিস একটু খেয়াল করো, এটুকু লেখা হয়েছে না, মুছে ফেলো। খতে কি বলছে আমাকে একটু বলো, যে কি চাইছে? আচ্ছা, 3টি খেলায় পারদর্শী ছাত্র একজন। 3টি, মনে করি 3টি খেলায় পারদর্শী ছাত্র একজন। ঠিক আছে, 3টি খেলায় পারদর্শী ছাত্র একজন, তাইলে এখানে কি বসবে? এক্স, তাই না? না, কর জন্য ভেনচিত্র রাখছি, ক্ষয়ের জন্য আলাদা ভেনচিত্র। এটা এখন দেখো, তারপরে এখন বলো, এই কথা বইলো না, প্রশ্ন দেখে দেখে আমারে বলো যে ফুটবল ও ক্রিকেট কয়জন? 13। তাহলে 13 মাইনাস এক্স, বুঝেন? আগেরটাতে যে সংখ্যা ছিল বিয়োগ করে দিতে পারছিলাম, এখন তো আর সংখ্যা না, 13 মাইনাস এক্স। আবার এই দুইটা যোগ করলে দেখবেন যে এই 13ই হচ্ছে। ঠিক আছে, ক্রিকেট দাবা 14 মাইনাস এক্স, ফুটবল দাবা 12 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখেন যে ফুটবল কতজন? 42 জন। ফুটবল 42 জন। এখন দেখেন 42 মাইনাস এই ফুটবলের মধ্যে যারা আছে তাদের যোগ করব। এই যে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে ভিতরে যোগ করে, এর আগে কি করছিলাম? ভিতরের গুলো যোগ করে মোট থেকে বাদ দিয়ে বসাইছিলাম না? এখনো তাই করব। কত? 13 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 12 মাইনাস এক্স। এটা কাটা, এটা যোগ করলে 25, এখান থেকে 25 বাদ দিলে 17 প্লাস এক্স, এই মাইনাস আর এটা প্লাস। আমি একটু শর্টকাট করছি, 17 প্লাস এক্স। তুমি এটা হিসাব করতে পারবে না? তাহলে লেখো এখানে কত? 17 প্লাস এক্স। ক্রিকেটে কত বলো? ক্রিকেটে কত? 46। আমি শর্টকাট করতে পারবো, এই 13 আর 14 যোগ করলে কত হয়? 27। 46 থেকে 27 বাদ দাও, 46 থেকে 27 বাদ দিলে 19 নাকি? মেবি 19। 19-এর সাথে এক যোগ হবে, 19-এর সাথে এক যোগ। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি 46 থেকে এটা ব্র্যাকেট দিয়ে এটা যোগ এটা দিয়ে দেখো, একই জিনিস আসবে। এখন আমি তাড়াতাড়ি বের করে নিচ্ছি। এখন দাবার কতজন ছিল? 39। 39 থেকে তুমি হচ্ছে 12 আর 14, 24, 26, 39 থেকে 26 বাদ দিতে হবে, 13। এটা 12 দুগুণ 24, 26, 13, তাই না? 13 প্লাস এক্স। ঠিক আছে,
আচ্ছা, এটা হচ্ছে আমরা ভেনচিত্র তৈরি করে ফেললাম। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছে 7 জন কোনো খেলায় পারদর্শী না। মোট শিক্ষার্থী ছাত্র কতজন? 100 জন। তাহলে 100 থেকে যদি 7 জনরে বাদ দিয়ে দেই, যে 93 জন থাকবে তারা প্রত্যেকেই কেউ একটি, কেউ দুটি, কেউ তিনটি খেলায় পারদর্শী, রাইট? তার মানে অন্তত একটি খেলায় পারদর্শী। ঠিক আছে, লেখো অন্তত একটি খেলায় পারদর্শী ছাত্র সমান সমান কি হবে? 100 মাইনাস 7 জন, 93 জন, তাই না? ভেনচিত্রে কি লিখবা? ভেনচিত্রে অন্তত একটি খেলায় পারদর্শী ছাত্র 17 প্লাস এক্স, 19 প্লাস এক্স, 13 প্লাস এক্স, তারপরে হচ্ছে 13 মাইনাস এক্স প্লাস 14 মাইনাস এক্স প্লাস 12 মাইনাস এক্স প্লাস এক্স। 7টা ভাগ আছে না? 7টা ভাগের মধ্যে যা যা লিখছেন সব যোগ করে দিছি। এর সাথে তার সহজ কথা নাই। এখন যোগ করেন, 17 যোগ 19 যোগ এখানে আছে 13 প্লাস এক্স। হ্যাঁ, আচ্ছা লেখো 17 যোগ 13 যোগ 13 যোগ 13 যোগ 14 যোগ 12 কত? 88 প্লাস এক্স। ঠিক আছে, 88 প্লাস এক্স হবে। এখন দেখো এইটাও অন্তত একটি খেলায় পারদর্শী, এটাও অন্তত একটি খেলায় পারদর্শী। প্রশ্ন মতে 88 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 93, এক্স ইজ ইকুয়াল টু, সুতরাং এক্স ইকুয়াল টু 5। 3টি খেলায় পারদর্শী ছাত্র 5 জন, সুতরাং উত্তর হইতেছে 5 জন। আমি তোমাদের গ নাম্বারটা